নমস্কার, আমি সুদর্শন আবার হাজির হলাম একটা নতুন হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আমি ভীষণভাবে দুঃখিত, গল্প আসতে একটু দেরি হচ্ছে এই কারণে। তবে চিন্তা করবেন না, আমাদের সঙ্গে থাকুন একের পর এক হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আপনার আমার আড্ডা জমে উঠবে বারবার। তবে বিশেষভাবে মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে হয়। আর আজও গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প, রায়চৌধুরীদের জমিদার বাড়ি। আশ্বিনের আকাশ তখন পেঁজা তুলোর মেঘে সেজে উঠেছে। রোদের রঙে কাঁচা সোনার আভা, বাতাসে ছাতিম আর শিউলি ফুলের মাদকতাময় গন্ধ। অবিভক্ত বাংলার এক প্রত্যন্ত জনপদ, নাম তার ফুলবাড়ি। ইছামতি নদী গ্রামের কোল ঘেঁষে কুলকুল শব্দে বয়ে চলেছে, যার দুধারে কাশফুলের বন যেন শ্বেত শুভ্র চামড় দোলাচ্ছে শরতের আগমনে। কিন্তু এই উৎসবের আমেজ গ্রামের উত্তর প্রান্তে অবস্থিত কুমোরটুলিতে খানিকটা ম্লান। সেখানে বাতাসের ভারী গন্ধে মিশে আছে ভিজে মাটি, পচা খড় আর নতুন রঙের ঝাঁঝালো গন্ধ। গ্রামের জমিদার রায়চৌধুরী বংশের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো। রায়চৌধুরীদের দাপটে দিনের আলোতেও মানুষের বুকের রক্ত হিম হয়ে আসে। বর্তমান ছোট তরফ জমিদারের কনিষ্ঠ পুত্র রুদ্রনারায়ণ। রূপ তার কার্তিকের মতো হলেও স্বভাব তার যমের চেয়ে ভয়ঙ্কর। সময়টা দুপুরের কিছু আগে। গ্রামের মেঠো পথ ধরে রুদ্রনারায়ণ তার পেয়াদা লখাইকে নিয়ে শিকারে বেরিয়েছিল। পরনে তার গরদের পাঞ্জাবি, পায়ে নগড়া জুতো, হাতে শৌখিন ছড়ি আর ঠোঁটে ঝুলছে এক বাঁকা হাসি। পথের ধারে এক বুড়ো কৃষক, নাম তার হরে, ধানের বোঝা নিয়ে কোনো মতে পথ পার হচ্ছিল। ভয়ের চোটে তার গতি মন্থর। রুদ্রনারায়ণ থমকে দাঁড়াল, ছড়িটা দিয়ে আলতো করে বুড়োর কাঁধে টোকা দিল। আরে, তাই পথ কি তোর বাপের নাকি? জমিদারের ছেলের পথ আটকে তুই শামুকের মতো হাঁটছিস? হ্যাঁ? হরে থরথর করে কেঁপে উঠল। বোঝা নামিয়ে সে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, আগে ছোটবাবু, মাফ করবেন, শরীরটা বড় বড় জোত নেই, তাই আর কি। রুদ্রনারায়ণের চোখে তখন শিকারী বিড়ালের ক্রূরতা। সে শান্ত গলায় বলল, শরীরে জুত নেই? তা বেশ বেশ বেশ। লখাই, ওকে একটু চাঙ্গা করে দে তো। লখাই মনিবের ইশারা বুঝে সে তার চাবুকটা সপাং করে নামিয়ে আনল হরের শীর্ণ পিঠের ওপর। একটা আর্তনাদ মিশে গেল বাতাসে। হরে যন্ত্রণায় কুঁকড়ে উঠল। রুদ্রনারায়ণ হা হা করে হেসে উঠল। চল লখাই, আজ আর শিকারে যাব না। মানুষের কান্না শুনলে আমার আবার পাখির ডাক ভালো লাগে না। চল চল চল, এগিয়ে চল। বলেই সে পানের পিক ফেলে হরের দিকে না তাকিয়েই এগিয়ে গেল। সেদিন বিকেলেই জমিদার নরেন রায়চৌধুরী স্বয়ং এলেন কুমোরটুলিতে, সঙ্গে রুদ্রনারায়ণ।
উদ্দেশ্য এবারের পুজোয় সেরা প্রতিমা গড়ার ফরমান দেওয়া। কুমোরটুলির সেরা শিল্পী দীনবন্ধু পাল। বয়স 60-এর কোঠায়, কিন্তু হাতের জাদুতে সে মাটিকেও কথা বলাতে পারে। দীনবন্ধু যখন এক মনে দেবী মূর্তির খড়ের কাঠামোয় মাটি লেপছিল, জমিদারকে দেখে সে তড়িঘড়ি হাত ধুয়ে গামছায় মুছতে মুছতে উঠে দাঁড়ালো। আগে আসুন হুজুর, আসুন, আমার পরম ভাগ্য। বসুন বসুন। দীনবন্ধু বিনীতভাবে বলল। নরেন রায়চৌধুরী গম্ভীর স্বরে বললেন, দীনবন্ধু, এবার কিন্তু গতবারের মতো হলে চলবে না। দেবীর মূর্তিতে এমন তেজ চাই যেন অসুর দেখলেই ভস্ম হয়ে যায়। দীনবন্ধু হাত জোর করে বলল, আগে মা যা করবেন তাই হবে হুজুর, আমি তো নিমিত্ত মাত্র। কথার মাঝেই রুদ্রনারায়ণের চোখ ঘুরছিল এদিক ওদিক। হঠাৎ তার দৃষ্টি স্থির হল দীনবন্ধুর চালার এক কোণে। সেখানে একটি মেয়ে মাটির প্রদীপের সলতে পাকিয়ে রাখছিল। বয়স ওই 17-18 হবে। গায়ের রং কাঁচা হলুদের মতো, ডাগর কালো চোখ আর পিঠ ভর্তি খোলা চুল। সে উমা, দীনবন্ধুর একমাত্র মেয়ে। রুদ্রনারায়ণের দৃষ্টি যেন সাপের মতো ফনা তুলে স্থির হল উমার ওপর। সে দৃষ্টিতে কোনো পবিত্রতা নেই, আছে কেবল লোলুপ কামনার আগুন। রুদ্র নিজের গোঁফে তা দিয়ে ফিসফিস করে লঘাইকে বলল, ওরে লাগাই, দেখছিস এত মাটির প্রতিমা নয়, এই যে সাক্ষাৎ জীবন্ত দেবী। একে না পেলে যে এবারের পুজো মাটি। উমা লম্পট জমিদারের ছেলের দৃষ্টি বুঝতে পেরে শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। কিন্তু রুদ্রনারায়ণের চোখ তাকে অনুসরণ করল শেষ পর্যন্ত। নরেন রায়চৌধুরী যখন প্রতিমার বায়না দিয়ে ফিরছেন, রুদ্র তখন দীনবন্ধুর দিকে তাকিয়ে এক অদ্ভুত কুটিল হাসি হাসল। বলল, দীনবন্ধু, প্রতিমা তো গড়বেই, কিন্তু তোমার ঘরে যে লক্ষ্মী লুকিয়ে রেখেছ তার যত্ন নিও। রত্ন কিন্তু মাটির ঘরে মানায় না। চলি। দীনবন্ধু সেই কথার গূঢ় অর্থ বুঝতে পারল না, শুধু বিনীতভাবে মাথা নাড়ল। কিন্তু তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। দিন তিনেক পরের কথা। গ্রামের চারপাশ নিঝুম। দুপুরবেলায় রোদ ঝাঁ করছে, বাতাস থমথমে। কোথাও একটা ঘুঘু একটানা ডেকে চলেছে। কুমোরটুলির সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ বা দুপুরের ভাত ঘুমে আচ্ছন্ন। দীনবন্ধু প্রতিমা নির্মাণে ব্যস্ত, তার সম্পূর্ণ মনোযোগ প্রতিমার ওপর। উমা তখন বাড়ির পেছনের ঘাটে বাসন মাজতে গিয়েছিল। নদীঘাটটা একটু নির্জন, বাঁশ ঝাড়ের ছায়ায় অন্ধকার হয়ে থাকে। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে গেল। রুদ্রনারায়ণ এবং দুই সাগরেদ আগে থেকেই ওত পেতেছিল বাঁশবাগানে। উমা ঘাটে নামতেই রুদ্রনারায়ণ তার পথ আটকাল। কি গো সুন্দরী, জলের কি খুব অভাব? আরে আমার প্রাসাদে চলো, দুধের সাগরে স্নান করাবো তোমায়। উমা ভয়ে পিছিয়ে গেল। ছোটবাবু, পথ ছাড়ুন,
বাবা দেখতে পেলে? আহ, বাপ তোমার এখন মাটির পুতুল নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত রক্ত মাংসের পুতুল নিয়ে। চল আমার সাথে, চল। বাবা গো! তো বেশি তেল বেড়েছে না তোর? উমা চিৎকার করতে চাইল, চল আমার সাথে, দেখাচ্ছি মজা তোকে, চল। কিন্তু সেই চিৎকার রুদ্রনারায়ণের বলিষ্ঠ হাতের চেটোয় চাপা পড়ে গেল। ধস্তাধস্তিতে উমার হাতের কাঁসার থালাটা ঝনঝন শব্দে পাথরের ঘাটে আছড়ে পড়ল। আর সেই শব্দ নদীর হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগেই রুদ্রনারায়ণ আর তার সঙ্গীরা উমাকে 5 কোলা করে তুলে নিয়ে গেল নিকটবর্তী নৌকায়। ভোরের আলো ফোটার আগে ইছামতির চরে ভিড় জমে গেল। কুয়াশায় চাদর ভেদ করে সূর্যের প্রথম কিরণ যখন নদীর বালুকা বেলায় পড়ল, তখন দেখা গেল একটা মর্মান্তিক দৃশ্য। কাশফুলের ঝোপের আড়ালে পড়ে আছে উমার নিথর দেহ। তার এলোমেলো চুলগুলো বালিতে লেপ্টে আছে। পরনের শাড়িটি অবিন্যস্ত, আর সেই ডাগর চোখ দুটো যেন আকাশ পানে তাকিয়ে কোনো এক চরম অবিচারের বিচার চাইছে। জমিদার বাড়ির হুকুমে থানা থেকে দারোগাবাবু এলেন বটে, কিন্তু তদন্ত হলো নামমাত্র। পকেটে রায়চৌধুরীদের দেওয়া মোহরের ওজন অনুভব করে তিনি ঘোষণা করে দিলেন, সাপের কামড়, কাল নাগিনীর বিষে মেয়েটার নাকি মৃত্যু হয়েছে। গ্রামের মানুষ ফিসফিস করে অনেক কথাই বলল, কিন্তু জমিদারের ভয়ে কেউ মুখ ফুটে টু শব্দটি বার করল না। দীনবন্ধুর কানে যখন খবরটা গেল, সবাই ভেবেছিল সে আছড়ে পড়ে কাঁদবে, বুক চাপড়াবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে কাঁদল না। তার চোখের জল যেন এক নিমেষে বাষ্প হয়ে উড়ে গেছে। সে এসে দাঁড়ালো মেয়ের লাশের সামনে। তার মুখমণ্ডল ভাবলেশীন, যেন এক পাথরের মূর্তি। শুধু তার চোখের মণি দুটো স্থির হয়ে আছে উমার সেই নীল হয়ে যাওয়া গলার কাছে, যেখানে কালনাগিনী নয়, বরং এক নর পিশাচের নখের আঁচড় স্পষ্ট হয়ে আছে। গ্রামের পুরোহিত বললেন, দিনু, কেঁদে নে বাবা, বুকটা হালকা হবে। দীনবন্ধু শূন্য দৃষ্টিতে তাকাল, তারপর ফিসফিস করে বলল, খাদুম কেন ঠাকুর মশাই, মা তো আমার মরে নাই। মা আমার ঘরেই ফিরবে, ফিরবে ফিরবে, আমার ঘরেই ফিরবে। শোকে মানুষ পাগল হয়, কিন্তু দীনবন্ধুর এই হিমশীতল প্রশান্তি যেন পাগলামির চেয়েও ভয়ঙ্কর। শ্মশানঘাটে যখন চিতা জ্বলছিল, তখন সন্ধ্যা নেমে এসেছে। নদীর হাওয়ায় পোড়া কাঠের গন্ধ আর মাংস পোড়ার কটু গন্ধ মিলেমিশে এক ভারী পরিবেশ তৈরি করেছে। চিতার লেলিহান শিখা দীনবন্ধুর মুখের উপর আলো ছায়ার এক অদ্ভুত নকশা আঁকছিল। আগুন যখন নিভে এলো, সবাই একে একে বাড়ির পথ ধরল, কিন্তু দীনবন্ধু নড়ল না। শ্মশানটা এখন জনমানবহীন। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। দীনবন্ধু চারপাশটা একবার দেখে নিল। তার চোখের চাউনি তখন স্বাভাবিক মানুষের মতো নয়। সেখানে খেলছে এক ধূর্ত শয়তানি বুদ্ধি।
সে ধীরে ধীরে চিতার ছাইয়ের কাছে এগিয়ে গেল। গামছার আড়াল থেকে বের করল একটা ছোট্ট মাটির হাঁড়ি। চিতার এখনো ধিকে ধিকে আগুন জ্বলছে। দীনবন্ধু খুব সাবধানে, পরম মমতায় মেয়ের চিতার সেই তপ্ত ছাই হাড়ের কুচি মুঠো মুঠো করে তুলে ভরতে লাগলো সেই হাঁড়িতে। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত হাসির রেখা। আয় মা, ঘরে আয়। মাটির পুতুল হয়েই তোকে ওরা অপমান করেছে না? এবার এবার মাটি হয়েই তুই ওদের শেষ করবি। হ্যাঁ, তুই ওদের শেষ করবি। বিড় বিড় করে কথাগুলো বলতে বলতে সে হাড়ির মুখটা গামছায় শক্ত করে বাঁধল। তারপর চোরের মতো সন্তর্পণে বুকের কাছে সেই ছাই ভর্তি হাড়িটা আঁকড়ে ধরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকাল না হতেই কুমোরটুলিতে আবার থপ থপ শব্দ শোনা গেল। দীনবন্ধু কাজে বসেছে। গ্রামের লোকেরা অবাক। যে বাপের গতকাল মেয়ে মরেছে সে আজই কাজে বসেছে। প্রতিবেশী পচা কুমোর বলল, ওরে দিনু, তোর কি পাষাণ প্রাণ রে! আজ তো অসৌচ, আজ কি কাজ করতে আসে নাকি? দীনবন্ধু তার দিকে না তাকিয়েই কাদা ছানতে ছানতে বলল, অসৌচ তো শরীরে হয় গো, আত্মার হয় না। আর এই কাজ তো আমার একার নয়, এ যে মায়ের আদেশ। কিন্তু কেউ লক্ষ্য করল না দীনবন্ধু আজ সাধারণ মাটি দিয়ে প্রতিমা গড়ছে না। গঙ্গা মাটি আর এঁটেল মাটির তাল যখন সে তৈরি করছিল তখন সবার অলক্ষ্যে সে মিশিয়ে দিচ্ছিল সেই গোপন হাড়ির ছাই। পবিত্র গঙ্গার মাটির সঙ্গে মিশে গেল এক লাঞ্ছিতা কুমারীর চিতার ভস্য, আর তার অপূর্ণ স্বপ্ন আর তীব্র আক্রোশ। মাটি ছানতে ছানতে দীনবন্ধু অদ্ভুত সব আওয়াজ করছিল। কখনো সে ফিক ফিক করে হাসছে, কখনো বা আদুরে গলায় কাউকে ডাকছে। দিন তিনেক পর প্রতিমার কাজ অনেকটা শেষ। কাঠামোয় মাটি লেপা হয়েছে, অবয়ব ফুটে উঠেছে। খবর পেয়ে জমিদার নরেন রায়চৌধুরী এলেন প্রতিমা দেখতে, সঙ্গে নায়েব মশাই। নরেনবাবু মূর্তির সামনে দাঁড়িয়ে থমকে গেলেন। দশভুজা দেবীর দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এ তো ঠিক সেই চিরাচরিত দেবী মূর্তি নয়। দেবীর মুখমণ্ডলে এক অপরূপ লাবণ্য, কিন্তু সেই সঙ্গে মিশে আছে এক বিষাদ মাখা ক্রোধ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, দেবীর মুখের আদল হুবহু উমার মতো। সেই ডাগর চোখ, সেই চিবুক, সেই নাক। নরেন রায়চৌধুরী গলা খাঁকারি দিয়ে বললেন, বাহ বাহ দীনবন্ধু, এবারের প্রতিমা তো জীবন্ত মনে হচ্ছে, তবে মুখের আদলটা যেন চেনা চেনা ঠেকছে। দীনবন্ধু মাথা নিচু করে বিনীতভাবে বলল, আগে হুজুর, শিল্পী তো তার দেখা মানুষকেই দেবীতে রূপ দেয়। আমার উমাই তো আমার মা, তাই হয়তো মায়ের মুখে মেয়ের ছায়া পড়েছে। তবে তবে চিন্তা করবেন না, হে প্রতিমা পুজো পাবে, আবার বিসর্জনও হবে। বেশ বেশ, ঠিক আছে, তাই হোক, আমি চলি তাহলে। জমিদার চলে যেতেই দীনবন্ধুর মুখভঙ্গি বদলে গেল। সে মূর্তির পায়ের কাছে বসে ফিস ফিস করে বলল,
শুনলি তো মা, ওরা তোকে বিসর্জন দেবে বলছে। তুই কি বিসর্জন যাবি নাকি ওদের রক্তে স্নান করবি? হ্যাঁ বল আমারে বল। বিকেলবেলা কুমোরটুলির নিয়ম অনুযায়ী পাড়ার বাচ্চারা ভিড় করে ঠাকুর গড়া দেখতে। ছোট পল্টু আর তার বন্ধুরা উঁকি দিচ্ছিল দীনবন্ধুর চালার ফাঁক দিয়ে। অন্য সময় হলে দীনবন্ধু তাদের ডেকে মাটির টুকরো দিয়ে খেলনা বানিয়ে দিত, কিন্তু আজ যেই পল্টু একটু কাছে ঘেঁষতে গেছে, দীনবন্ধু বাঘের মতো গর্জন করে উঠল। তার হাতে তখন বাঁশ চেঁচে তৈরি করা সরু ভাসান কাঠি। বেরো এখান থেকে, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে, এখানে একদম আসবি না। হ্যাঁ, দীনবন্ধু চিৎকার করে উঠল। তার চোখ জবা ফুলের মতো লাল, চুল উস্কো খুস্কো। খবরদার, কেউ কাছে আসবি না, কেউ না। মা এখন ঘুমোচ্ছেন, কেউ কাছে আসবি না। গোলমাল করলে মায়ের ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভাঙলে মা কিন্তু তোদের কাঁচা চিবিয়ে খাবে বলে দিল মা। বাচ্চারা ভয়ে দীনবন্ধু হাঁপাতে লাগল। তারপর আবার শান্ত হয়ে পরম আদরে কাঁচা মাটির মূর্তির গায়ে হাত বুলিয়ে দিতে লাগল, যেন সে কোনো মাটির পুতুল নয়, তার জ্বরে ভোগা মেয়ের কপালে জলপট্টি দিচ্ছে। প্রতিমা গরুর গাড়িতে করে জমিদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাকি কাজ এখানেই হবে। রাতের গভীরতা বাড়লে জমিদার বাড়ির নাট মন্দির এক অদ্ভুত রূপ ধারণ করে। বিশাল সব থামগুলোর আড়ালে জমে থাকে শতাব্দীর অন্ধকার। দিনের বেলা যে ঝাড়লণ্ঠন আভিজাত্যের প্রতীক, রাতে তার দোল খাওয়া ছাওয়া দেখলে মনে হয় কোনো অদৃশ্য প্রেতাত্মা ঝুলে আছে। প্রতিমার কাঠামোর কাজ শেষ হওয়ার পর গরুর গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছে জমিদার বাড়ির এই বিশাল নাট মন্দিরে। বাকি কাজ, মাটির প্রলেপ, রঙের বিন্যাস আর সবশেষে চক্ষুদান, সবই হবে এখানে। রাত তখন দ্বিতীয় প্রহর পার হয়েছে। চারিদিক নিঝুম। পাহারাদাররা সদর দেউড়িতে তন্দ্রাচ্ছন্ন। নাটমন্দিরের মাঝখানে কেবল একটি হ্যাজাক বাতি জ্বলছে। সেই আলোতেই দীনবন্ধু এক মনে কাজ করে চলেছে। তার হাতে এখন আর ক্লান্তি নেই, আছে এক যান্ত্রিক ক্ষিপ্রতা। টানা কাজ করার পর শরীরের জড়তা কাটাতে দীনবন্ধু তুলিটা নামিয়ে রাখল। একটু খোলা হাওয়ার প্রয়োজনে সে নাটমন্দিরের পেছনের দরজা দিয়ে বাগানের দিকে পা বাড়াল। জমিদার বাড়ির পেছনের এই দিকটায় বড় বড় মেহগনি গাছ আর শিশু গাছের জঙ্গল। ঝোপঝাড়ের আড়ালে জোনাকিরা জ্বলছে আর নিভছে। দীনবন্ধু একটু এগিয়ে গিয়ে একটি পুরনো বকুল গাছের নিচে দাঁড়ালো। এইখানটায় অন্ধকার জমাট বাঁধা, যেন স্লেট পাথরের মতো কালো। এমন সময় হঠাৎ দীনবন্ধুর মনে হলো বাতাসের দিক যেন বদলে গেছে। সোঁদা মাটির গন্ধ ছাপিয়ে নাকে এলো এক তীব্র পচা শ্যাওলা আর ভেজা চুলের গন্ধ। তার ঘাড়ের কাছে কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ল। দীনবন্ধু চমকে উঠল না। সে যেন এর অপেক্ষাতেই ছিল। সে ধীর গলায় বলল, এসেছিস মা, এসেছিস? অন্ধকার থেকে কোনো শরীর বেরিয়ে এলো না, কিন্তু মনে হলো একদল কুয়াশা যেন মানুষের আকার নিচ্ছে। ঝোপের আড়াল থেকে ভেসে এলো একটা ফিসফিসানি কণ্ঠস্বর।
ঠিক যেন শুকনো পাতার উপর দিয়ে সাপ চলে যাওয়ার মতো। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। আমার গলাটা টিপে ধরেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। দীনবন্ধুর দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে রইল। সে কান্না চাপা গলায় বলল, আমি 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 জানি মা, আমি আমি সব জানি। ওই পিশাচ তোরে তোরে ছিঁড়ে খেয়েছে। আমি সব টের পেয়েছি। ছায়ামূর্তিটি আবার যেন কেঁপে উঠল। ওরা ওরা আমাকে নদীতে ভাসিয়ে দিল। মাছেরাও আমাকে খায়নি বাবা, ঘৃণায়। তুমি আমাকে মুক্তি দেবে না বাবা? দীনবন্ধু কম্পিত হাতে শূন্যে হাত বাড়ালো, যেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কিছু সময় অপেক্ষা কর মা, তোর মুক্তি খুব তাড়াতাড়ি হবে। আর ওদের বিনাশ হবে, বিনাশ। তুই সঙ্গে থাকিস, হ্যাঁ তুই সঙ্গে থাকিস। ঠিক তখনই ভারী পায়ের শব্দে চমক ভাঙল। কে ওখানে? কার সাথে কথা বলছো হে পালমশাই? জমিদার বাড়ির এক পাহারাদার বল্লম হাতে এগিয়ে এলো। লণ্ঠনের আলোয় সে দীনবন্ধুর মুখের উপর আলো ফেলল। দীনবন্ধু দ্রুত নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন আবার সেই ভাব লেশহীন চাহনি। কারোর সাথে না বাবু, কাজ করতে করতে কোমরে খিল ধরে গিয়েছিল, তাই একটু আসলাম। আর বুড়ো মানুষ, একা থাকলে নিজের মনেই বকি, বুঝলে? দীনবন্ধু সহজ গলায় বলল। পাহারাদার সন্দেহজনক দৃষ্টিতে চারপাশটা দেখে নিল। কেউ নেই, শুধু বকুল গাছটা থেকে এক ফোঁটা বৃষ্টির জল টুপ করে ঝরে পড়ল। তাড়াতাড়ি ভেতরে যাও, দিনকাল ভালো না, আর এই জায়গাটাও সুবিধার নয়, বুঝলে? আমি চলি। বলে পাহারাদার চলে গেল। দীনবন্ধু আবার নাট মন্দিরে ফিরে এলো। কিন্তু তার ছায়ার সাথে যেন আরেকটি ছায়া নিঃশব্দে ভেতরে প্রবেশ করল। আজ অমাবস্যা, ঘোর অন্ধকার রাত। আকাশে তারার লেশ মাত্র নেই। মাঝে মাঝে মেঘের গর্জনে কেঁপে উঠছে চরাচর। আজ প্রতিমার চক্ষুদান। নিয়ম অনুযায়ী আজই শিল্পীকে দেবীর ত্রিনয়ন আঁকতে হয়। নাট মন্দিরে আজ অন্য দিনের চেয়ে বেশি নিস্তব্ধতা। দীনবন্ধু রঙের বাটি নিয়ে তৈরি। এমন সময় টলতে টলতে সেখানে প্রবেশ করল ছোট জমিদার রুদ্রনারায়ণ। তার চোখ জবা ফুলের মতো লাল হয়ে আছে। মুখ থেকে ভুরভুর করে দামি বিলিতি মদের গন্ধ বেরোচ্ছে। পরনে মশলিনের পাঞ্জাবিটা কুঁচকে আছে। রুদ্রনারায়ণ এসেই এক বিকট হাসি হাসল। কে পালমশাই, তোমার সেই মাটির পুতুল সাজানো হলো? হ্যাঁ, বলি বলি মেয়ে তো পটল তুললো সাপের কামড়ে, তুমি দেখছি দিব্যি বহাল তবিয়াতে আছো। হ্যাঁ, দীনবন্ধু কোনো উত্তর দিল না। সে কালো রঙের বাটিটা সামনে টেনে নিল। রুদ্রনারায়ণ নেশার ঘোরে আবার বলে উঠল, কথায় কান যায় না? নাকি শোকে বোবা হয়ে গেছো? এই যে, আমি রুদ্রনারায়ণ রায়চৌধুরী কথা বলছি, আমার কথা কানে যাচ্ছে না বুঝি? দীনবন্ধু এবার মুখ তুলল না,
কিন্তু তার হাতটা চলে গেল কোমরের কাছে রাখা বাঁশের চাটালো কাঠের দিকে। সে খুব শান্তভাবে চোখের পলক না ফেলে নিজের বাম হাতের তর্জনীর ডগায় কাঠি দিয়ে একটা পোঁচ দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। রুদ্রনারায়ণ নেশার ঘোরে চোখ কুঁচকে তাকালো। আরে ওটা কি করছিস? রং কোথায়? রক্ত দিয়ে কেউ রং গোলায় নাকি? ধুর, বেশি খেয়ে ফেলেছি মনে হয়। সব কেমন যেন লাল লাল দেখছি সব। দীনবন্ধু সেই দগদগে লাল রক্ত মিশিয়ে দিল কালো রঙের বাটিতে। তারপর তুলিটা রক্ত মাখা কালিতে ডুবিয়ে দেবীর চোখের দিকে হাত বাড়ালো। বাইরে তখন ঝড় উঠেছে। বাতাসের শোঁ-শোঁ শব্দে মনে হচ্ছে হাজার হাজার প্রেতাত্মা বিলাপ করছে। দীনবন্ধু বিড় বিড় করে মন্ত্র পড়ার মতো করে বলল, মানে আমার রক্ত নেই, আর তোর চোখ খোল, চোখ খোল, তোর চোখ খোল। যেই মুহূর্তে তুলির ডগা দেবীর কপালে স্পর্শ করে তৃতীয় নয়ন আঁকা শেষ হয়, ঠিক সেই মুহূর্তে ধপ, নাট মন্দিরের সমস্ত ঝাল লণ্ঠন আর হ্যাজাকবাতি একসঙ্গে নিভে গেল। এক লহমায় নেমে এলো কবরখানার অন্ধকার। বাইরে এক বিকট শব্দে বাজ পড়ল। কর কর গুঁড়ো। আর সেই শব্দে জমিদার বাড়ির ভিত পর্যন্ত যেন কেঁপে উঠল। কে 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 আলো নেভালো? আরে লখাই, এ হরে, আলো জ্বাল রে, আলো জ্বাল। কারুর কোনো সাড়া নেই। শুধু অন্ধকারের ভেতর থেকে শোনা গেল এক অদ্ভুত শব্দ, ঝুম ঝুম ঝুম। মাটির অলংকারের শব্দ, কিন্তু মাটির গয়না কি বাজে? আর তারপরেই শোনা গেল একটা গোঙানি, ঠিক যেমনটা সেই দুপুরে উমা করেছিল যখন রুদ্র তার মুখ চেপে ধরেছিল। রুদ্র নারায়ণের বুকের রক্ত হিম হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে দেশলাই বের করল। কয়েকবার ব্যর্থ হওয়ার পর একটা কাঠি জ্বলে উঠল। সেই ক্ষণিকের আলোয় সে যা দেখল তাতে তার হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম। মূর্তির সামনের বেদিতে দীনবন্ধু নেই, সে উধাও। কিন্তু দুর্গা প্রতিমা, সে আর মাটির প্রতিমা নেই। দেশলাইয়ের আলোয় দেখা গেল প্রতিমার গায়ের রং কাঁচা সোনার বদলে মরা মানুষের মতো নীলাভ আর ফ্যাকাশে হয়ে গেছে। তার 10টি হাতে আর মাটির অস্ত্র নেই। সেখানে ঝলক দিচ্ছে জং ধরা আসল খাঁড়া, ত্রিশূল আর বর্ষা। সবচেয়ে ভয়ঙ্কর দেবীর মুখ। সেটা আর শান্ত স্নিগ্ধ দেবী মূর্তি নয়, সেখানে ফুটে উঠেছে উমার যন্ত্রণা কাতর বিকৃত মুখ। তার 2 চোখ দিয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আর সেই সদ্য আঁকা তৃতীয় নয়নটি যেন আগুনের ভাটার মতো জ্বলছে, সরাসরি রুদ্রনারায়ণের দিকে তাকিয়ে। রুদ্রনারায়ণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। সে পালানোর জন্য পা বাড়ালো, কিন্তু মেঝের সাথে কে যেন তার পা আটকে ধরেছে। সে আতঙ্কিত হয়ে উপরের দিকে তাকালো। দেখল দেবীর বাহন সিংহটি, যার শরীর ছিল খড় আর মাটির, সেটি ধীরে ধীরে তার ঘাড় ঘোরাচ্ছে। তার মাটির চোয়াল ফাঁক হয়ে বেরিয়ে আসছে লোলুপ জীব। আর মহিষাসুর! রুদ্রনারায়ণ শিউরে উঠল। মহিষাসুরের মূর্তির মাথাটা অবিকল রুদ্রনারায়ণের নিজের মাথার মতো দেখতে।
সেই একই গোঁপ, একই চোখ, একই চুলের ধরন। ওষুধটা যেন করুণ দৃষ্টিতে রুদ্র নারায়ণের দিকে তাকিয়ে নিজের মরণ দশা দেখাচ্ছে। দেশলাইটা নিভে গেল, আবার অন্ধকার। আমাকে ক্ষমা করো, আমি 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 ভুল করেছি, আমাকে মেরো না, মেরো না আমাকে। রুদ্রনারায়ণ অন্ধকারে আছড়ে পড়ল। সে হাত জোর করে অন্ধকারে মাপ চাইতে লাগলো। আর তখনই অন্ধকারের বুক চিরে নাট মন্দিরের প্রতিটা কোণা থেকে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো দীনবন্ধুর সেই হিম শীতল কণ্ঠস্বর। মাটির কি প্রাণ থাকে ছোট বাবু? মাটির থাকে না, কিন্তু বাপের তো প্রাণ থাকে। আজ আজ হিসেব নিকেশের রাত। অন্ধকারের মধ্যে শোনা গেল ধাতব অস্ত্র বাতাসের গর্জন করে নেমে আসার শব্দ, শন শন। আর তার সঙ্গে মিশে গেল রুদ্র নারায়ণের এক আকাশ ফাটানো চিৎকার, যা ঝড়ের গর্জনকেও ছাপিয়ে গেল। রুদ্র নারায়ণের সেই আকাশ ফাটানো চিৎকার যখন জমিদার বাড়ির পাথরের দেয়ালে ধাক্কা খেল, তখন মনে হলো যেন সাক্ষাৎ জমপুরীর দরজা খুলে গেছে। ঝড়ের শোঁ শব্দের মধ্যে সেই মরণ আর্তনাদ এত তীব্র ছিল যে অন্দরমহলের গিন্নি থেকে শুরু করে সদর দেউড়ির বড় কন্দাজ সবাই যে যেখানে ছিল স্তম্ভিত হয়ে গেল। নরেন রায়চৌধুরী চিৎকার করতে করতে নাট মন্দিরের দিকে ছুটলেন। কি হয়েছে, কি হয়েছে? এরকম হচ্ছে কেন? হ্যাঁ, আলোগুলো নেভালোকে। পেছনে নায়েব গোমস্তা আর জনাদশেক পাইক পেয়াদা, তাদের হাতে লণ্ঠন আর মশাল, কিন্তু বাতাসের দাপটে সেগুলো নিভু নিভু। নাট মন্দিরের দোরগোড়ায় পৌঁছে নরেন রায়চৌধুরী থমকে দাঁড়ালেন। ভেতরটা যেন এক নিরেট অন্ধকারের গুহা। আরে আলো 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 জ্বাল সব, এত অন্ধকার কেন এখানে? তিনি চিৎকার করে উঠলেন, তার গলার স্বর কাঁপছে। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে এক গভীর আদিম গর্জন ভেসে এলো। সে গর্জন কোনো সাধারণ জন্তু নয়, যেন মাটির তলা থেকে উঠে আসা এক প্রাগৈতিহাসিক আক্রোশ। নাট মন্দিরের মেঝে সেই গর্জনে থর থর করে কেঁপে উঠল। নরেন রায়চৌধুরী ভয়ে দুপা পিছিয়ে গেলেন। এই কিসের আওয়াজ? সিংহ? আমার বাড়িতে সিংহ আসবে কোথা থেকে? তখনই প্রকৃতির এক ভয়াল খেলা শুরু হলো। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো, আর সেই বিদ্যুতের নীলচে সাদা আলোয় নাট মন্দিরের ভেতরটা এক লহমায় দৃশ্যমান হলো। সেই এক পলকের দৃশ্য দেখে উপস্থিত সকলের রক্ত জল হয়ে গেল। রুদ্র নারায়ণ মেঝের উপর পড়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই দশভুজা প্রতিমা। কিন্তু সে আর মাটির তৈরি জড়বস্তু নয়। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল প্রতিমার 10 হাতে ধরা খাঁড়া ত্রিশূল, আর চক্রে বীজ বীজ করছে অলৌকিক দ্যুতি। আর সেই প্রতিমার মুখ, সে তো দুর্গা নয়, সে যে উমা। উমার সেই মায়াবী চোখ এখন জবা ফুলের মতো রক্তবর্ণ। ঠোঁটের কোণে লেগে আছে এক পৈশাচিক হাসি। তার দৃষ্টি সরাসরি বিদ্ধ করে রেখেছে রুদ্র নারায়ণকে। অন্ধকার নামলো আবার, কিন্তু পর মুহূর্তে আবার বিদ্যুতের চমক। এবার দেখা গেল আরো এক বীভৎস দৃশ্য। দেবীর পায়ের কাছে যে সিংহটি ছিল, সেটি ধীরে ধীরে তার মাটির খোলস ছেড়ে বেরিয়ে আসছে। এক বিশাল জটা জুটোধারী কেশর ফোলানো সিংহ, যার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। তার আকার সাধারণ সিংহের চেয়ে দ্বিগুণ। বাবা, বাবা, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও! রুদ্র নারায়ণের গলা দিয়ে কেবল এইটুকু স্বর বের হলো। অন্ধকারের বুক চিরে সিংহটি এক মরণ ঝাঁপ দিল। নরেন রায়চৌধুরী নিজের চোখের সামনে দেখলেন
সেই অতিকায় পশুটি তার ছেলের বুকের উপর চেপে বসল। রুদ্রনারায়ণ কিছু বলার আগে, কিছু করার আগেই সিংহের বিশাল থাবাটা আর এক খাবলায় সে ছিঁড়ে আনল তাজা মাংসপিণ্ড। রুদ্রনারায়ণের আর্তনাদ ঝড়ের শব্দকে ছাপিয়ে গেল। সিংহের গর্জনে জমিদার বাড়ির ঝাড় লণ্ঠনগুলো দুলতে লাগলো। মনে হলো যেন মর্তে আজ সাক্ষাৎ প্রলয় নেমেছে। অন্দরমহল থেকে মেয়েদের কান্নার রোল উঠল। দাসীরা ভয়ে মূর্ছা গেল। কেউ নড়তে পারল না, কেউ এগিয়ে যেতে সাহস পেল না। এ যে মানুষের সাথে মানুষের লড়াই নয়, এ যে পাপের সাথে মহাকালের লড়াই। কিছুক্ষণ ধরে চলল সেই নারকীয় ভোজ। মাংস ছিঁড়ার শব্দ, হাড় ভাঙার কটকট আওয়াজ, আর পশুর তৃপ্তির গোঙানি। হঠাৎ করেই সব শান্ত হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে কোনো এক অদৃশ্য জাদু বলে নাট মন্দিরের নিভে যাওয়া হ্যাজাক আর ঝাড় লণ্ঠনগুলো দপ করে জ্বলে উঠল। আলো ফুটতে দৃশ্যটি সবার সামনে পরিষ্কার হলো। কোথাও কোনো সিংহ নেই, উমার সেই জীবন্ত রূপও নেই। বেদের উপর দাঁড়িয়ে আছে সেই মাটির দুর্গা প্রতিমা, শান্ত স্নিগ্ধ, কিন্তু তার হাতে ধরা মাটির অস্ত্রগুলোতে তখনও যেন রক্তের দাগ লেগে আছে বলে ভ্রম হয়। আর নিচে নিচে মেঝের ওপর পড়ে আছে রুদ্রনারায়ণের ছিন্ন ভিন্ন দেহ। শরীরটা মাঝখান থেকে চিরে দুভাগ করা, নাড়ি ভুঁড়ি যকৃৎ সব বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। রক্তে ভেসে যাচ্ছে নাট মন্দিরের শ্বেত পাথরের মেঝে। ঠিক যেন মহিষাসুর বধের পর এক রক্তাক্ত রণক্ষেত্র। মহিষাসুরের কবন্ধ দেহটি যেমন দেবীর পায়ের নিচে পড়ে থাকে, রুদ্রনারায়ণের অবস্থাও ঠিক তাই। রুদ্র, রুদ্র! নরেন রায়চৌধুরী ছেলের লাশের উপর আছড়ে পড়লেন না। তিনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন প্রতিমার মুখের দিকে। মাটির প্রতিমার মুখে কি এক অদ্ভুত তৃপ্তির হাসি লেগে আছে। দীনবন্ধু কোথায় গেল? তোরা কেউ দীনবন্ধুকে দেখিসনি? নায়েব মশাই চিৎকার করতে লাগলেন। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। বাগান, পুকুর পাড়, নদীর ঘাট, কোথাও দীনবন্ধু নেই। নাট মন্দিরের মেঝেতে শুধু পড়ে আছে তার হাতের সেই রং মাখানো তুলিটি, আর এক ফোঁটা তাজা রক্ত। সেদিনের পর থেকে ফুলবাড়ি গ্রামে আর কোনোদিন দীনবন্ধু পালকে দেখা যায়নি। কেউ বলে সে মনের দুঃখে নদীতে ডুবে মরেছে, আবার কেউ বলে সে নাকি সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে গেছে। পুলিশ অনেক খুঁজেও তার টিকিটিও হাদিস করতে পারেনি। কিন্তু গ্রামের প্রবীণরা অন্য কথা বলে। তারা বিশ্বাস করে দীনবন্ধু সাধারণ কোনো মানুষ ছিলেন না, কিংবা হয়তো তিনি পালিয়েও যাননি। শোকের আগুনে পুড়ে অপত্য স্নেহের শক্তিতে তিনি সেদিন এক সাধক হয়ে উঠেছিলেন। তিনি জানতেন মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করতে হলে শুধু মন্ত্রে যথেষ্ট নয়, প্রয়োজন হয় এক তীব্র আত্মত্যাগের। সেদিন রাতে দেবী দুর্গা আর উমা একাকার হয়ে গিয়েছিল। উমা ফিরে এসেছিল তার বাবার সৃষ্টি করা আধারে, পাপের বিনাশ ঘটাতে। শাস্ত্রে বলে দুর্গা মানেই দুর্গতি নাশিনী। কিন্তু সেই রাতে গ্রামবাসী দেখেছিল দুর্গার আরেক রূপ। তিনি কেবল মা নন, তিনি দণ্ডদাত্রী। গ্রামের লোক রুদ্রনারায়ণের চরিত্র সম্পর্কে জানত। দীনবন্ধু পালের মেয়ের মৃত্যুর
আসল কারণটাও সকলেই জানত, কিন্তু প্রতাপশালী জমিদার বংশের মুখের উপর কেউ কখনো কোনো কথা বলতে পারেনি। অথচ রুদ্রর সেই বীভৎস মৃত্যুর পর জমিদার বংশের প্রতাপ আর থাকেনি। নরেন রায়চৌধুরী উন্মাদ হয়ে গিয়েছিলেন। মৃত্যু তিনি কেবল বিড়বিড় করতেন। মাটির বোতল নয়, মাটির বোতল নয়, ও যে জ্যান্ত, ও যে জ্যান্ত। ফুলবাড়ির সেই পোড়ো জমিদার বাড়িতে আজ আর দুর্গাপুজো হয় না, কিন্তু প্রতি অমাবস্যার রাতে যখন ইছামতি নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা যায়, তখন তারা নাকি শুনতে পায় এক অদ্ভুত শব্দ। মনে হয় কোনো এক অদৃশ্য শিল্পী নদীর ঘাটে বসে আপন মনে মাটি ছানছে আর ফিসফিস করে বলছে, মাটির কি প্রাণ থাকে রে? প্রাণ থাকে বিশ্বাসে, আর প্রাণ থাকে ন্যায়ে। শুনলেন রায়চৌধুরীদের জমিদার বাড়ি। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি আজকের এই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে দীনবন্ধু পাল তার কোন হাতের কোন আঙুলের ডগায় কাঠি দিয়ে একটা পোঁচ দিয়ে রক্ত বের করেছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, অর্পণ পাত্র, রিয়া মাতিয়া, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, শেখ মুস্তাকিন, মোহাম্মদ মসিদুর রহমান, নিবেদিতা ব্যানার্জি, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, মল্লিকা বারিক, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোফাজ্জল মল্লিক, মুর্শিদ আহমেদ, রোহিত ভর, হাসানুর শেখ, রত্না সরকার, বাবু, শুভঙ্কর দাস, সাবির মণ্ডল, মুন্না রুই দাস, মৌসুমী মান্না, অনিক মান্না, মিঠুন, হাবিব শেখ, ঈশানী বিশ্বাস, মনতোষ সরকার এবং চিন্ময় অধিকারী। আপনারা প্রত্যেকে যারা যারা আমাদের গল্পগুলি নিয়মিত শুনছেন, তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যদি আপনি গল্পপ্রেমী হয়ে থাকেন, তাহলে আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরি এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের আজকের নিবেদন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে হাইপ দিন, সঙ্গে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে আসা আরও রোমাঞ্চকর গল্পগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হবে আবার একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।